আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকে টপ নিউজের প্রথম শিরোনামটি হলো জুলাই বিপ্লব ফ্যাসিবাদ ও হেজিমনির বিরুদ্ধে। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। জুলাই বিপ্লব শুধু ভারতীয় পৃষ্ঠপোষক শেখ হাসিনার সরকার পতনে সীমাবদ্ধ ছিল না, বরং এটি স্বাধীন বাংলাদেশকে ভারতীয় অঘোষিত উপনিবেশে পরিণত করার চক্রান্ত রুখে দিয়েছে। এই বিপ্লবের রাজনৈতিক আদর্শ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণের পাশাপাশি বাংলাদেশে ইসলাম ফোবিয়া প্রতিরোধ ও ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় নিবেদিত। জুলাই বিপ্লব দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে ভুটানের মতো কদর রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে, দেশকে এনে দিয়েছে প্রকৃত স্বাধীনতার স্বাদ। তুরস্কের ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। 2 দিনব্যাপী সেমিনারে প্রথম দিন শনিবার তুরস্ক ও বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিক, গবেষক ও শিক্ষাবিদরা আলোচনায় অংশ নেন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের জুলাই বিপ্লব, যেটিকে মনসুন বিপ্লবও বলা হয়, জনগণের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করেছে, যা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির জন্য এবং একটি আঞ্চলিক প্রভুত্ববাদী শক্তির শেকল থেকে জাতির স্বাধীন থাকার অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম ছিল। এই সংগ্রামের 1 মাসের মধ্যেই শেখ হাসিনা পরাজয় মেনে নিতে বাধ্য হন, কারণ দেশের সেনাবাহিনী তাকে জানিয়ে দেয় যে প্রতিষ্ঠানটি জনগণের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তরুণ কর্মকর্তারা প্রতিবাদী জনতার ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাসক 5 আগস্ট ভারতে চলে যান। সেখানে তিনি দিল্লির সাহায্যে দেশের মধ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে, যা প্রতিধ্বনি এখনও পুরো অঞ্চলে অনুভূত হচ্ছে 8 মাস পরও। এটি 170 মিলিয়ন মানুষের একটি সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা, যারা একটি নির্দিষ্ট রাজনৈতিক এলিট এবং তাদের বিদেশি মাস্টারের দ্বারা দীর্ঘদিন ধরে দমন পীড়িত ছিল। দ্বিগুণ রোগী বরাদ্দ অপ্রতুল। প্রত্যাশার চাপে নুয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই প্রতিনিয়ত রোগী ভিড় করে হাসপাতালটিতে। ভর্তির সক্ষমতা সর্বোচ্চ 2600 হলেও প্রতিনিয়ত থাকছে দ্বিগুণ কিংবা তারও বেশি রোগী। রোগীর তীব্র চাপ জরুরি ও বহির্বিভাগেও। প্রতিদিন 10,000-এর বেশি রোগী চিকিৎসা নেয় এই প্রতিষ্ঠানটিতে। বিপুল সংখ্যক এই রোগীর চিকিৎসায় চিকিৎসক, নার্স থেকে শুরু করে যত পরিচ্ছন্নতা কর্মী দরকার আছে তার অর্ধেক। জনবলের পাশাপাশি ঔষধ ও রোগ নির্ণয় হচ্ছে অর্ধেক বরাদ্দে। চিকিৎসা নিতে আসা প্রায় সব রোগীর ঔষধের প্রয়োজন হলেও চাহিদার তুলনায় খুব সামান্যই দিতে পারছে হাসপাতালটি। বন্ধ রয়েছে রেডিওথেরাপির মতো জীবন রক্ষাকারী পরীক্ষা নিরীক্ষা। বিকল এক্স-রে, সিটি স্ক্যান ও এমআরআই এর মতো জটিল ও ব্যয়বহুল রোগ নির্ণয়ের যন্ত্র, ফলে কয়েক গুণ বেশি খরচে বাইরে থেকে এসব পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার আশেপাশের জেলাসহ দেশের প্রায় সব অঞ্চল থেকে এই হাসপাতালে রোগী আসে, কিন্তু এর জন্য যে ব্যবস্থাপনা, জনবল ও অর্থ বরাদ্দ দরকার তা বিগত যত সরকার এসেছে কেউই ঠিকভাবে উপলব্ধি করেনি, ফলে চিকিৎসার মানেও আসেনি পরিবর্তন। স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সব রাস্তা বন্ধ করেই এগোবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আরেকটি ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না। তার সব রাস্তা বন্ধ করেই সামনে এগোবে তার দল। শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই এখন কাজ, যেন বাংলাদেশে ফ্যাসিবাদের শাসন আর ফেরত না আসে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেন স্থায়ী রূপ নেয়। বৈঠক শেষে নাহিদ জানান, আলোচনায় কথা বলেছি ক্ষমতার ভারসাম্য নিয়ে। সংবিধানে যে এক ব্যক্তিকেন্দ্রিক একটি কাঠামো, প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত, সেটি কিভাবে গণতান্ত্রিক করা যায়। রাজনৈতিক প্রভাবের বাইরে, প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক নিয়োগগুলো বাস্তবায়ন কিভাবে করতে পারি এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি। এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে আমাদের মৌলিক আলোচনা ছিল। ফিলিস্তিনপন্থী 1500 শিক্ষার্থীর ভিসা বাতিল আমেরিকার।
শত শত অধ্যয়নরত ও স্নাতক শেষ করা শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে আমেরিকার অভিবাসন কর্মকর্তারা। তাদের মধ্যে অনেককে আবার গ্রেপ্তারও করা হয়েছে। এসব ঘটনা ঘটেছে 2015 সালের 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর। ভিসা বাতিল হওয়া এবং গ্রেপ্তার শিক্ষার্থীর অনেকেই 2024 সালে আমেরিকা জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বিক্ষোভে যোগ দেন। বাকিরা ফিলিস্তিনের পক্ষে পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইহুদি বিদ্বেষ ও হামাসের পক্ষে প্রচার চালিয়েছে। যদিও এই দাবি শিক্ষার্থী, আইনজীবী ও অ্যাক্টিভিস্টরা প্রত্যাখ্যান করেছেন। গাজা যুদ্ধের বিরুদ্ধে আমেরিকায় হওয়া অনেক বিক্ষোভের অগ্রভাগে ছিল ইহুদি কর্মী ও গোষ্ঠীগুলো। নারী বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটা নমুনা দেখা গেল না সেই অর্থে। অধিনায়ক হেইলি ম্যাথিউস কিংবা শ্যানেল হেনরি লড়েছিলেন শেষ পর্যন্ত, কিন্তু সেটা যথেষ্ট হলো না। থাইল্যান্ডের দেওয়া 167 রানের টার্গেট 10.5 ওভারে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুর্দান্ত মারকুটে এই ব্যাটিংটাও এদিন কাজে লাগলো না তাদের, কারণ 11তম ওভারের পঞ্চম বলে 4 এবং ষষ্ঠ বলে ছক্কা হলেই কেবল বিশ্বকাপে যেত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সরাসরি 6 হাঁকানোর ফলে ম্যাচ জিতলেও সেটা আর উইন্ডিজ নারীদের পক্ষে থাকেনি। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রান রেট 0.63 আর বাংলাদেশের নেট রান রেট 0.64। ফলে নেট রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশ চলে গেল নারী বিশ্বকাপের মূল পর্বে। প্রিয় দর্শক, আজ আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।